বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কার্সিনোমা অফ সার্ভিক্স। কার্সিনোমা অফ সার্ভিক্সের ক্ষেত্রে এটা একটা পরীক্ষা আসা প্রশ্ন, পুরো পরীক্ষা আসা প্রশ্ন। আমরা মূলত পরীক্ষা ওরিয়েন্টেড, ভাইবা, লং কেস এই টাইপের জিনিসগুলো একটু দেখার চেষ্টা করব, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষা আসবেই মাস্ট, সেইগুলো আমরা সলভ করব এবং একটু বুঝে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো কার্সিনোমা অফ সার্ভিক্সের ক্ষেত্রে এখানে একটা কেস দেওয়া আছে এরকম যে 35 ইয়ার্স ওল্ড multiparous has been attended to gynae outpatient, several episodes of post-coital bleeding, foul-smelling vaginal discharge. On examination revealed cauliflower growth in the cervix. What is your probable diagnosis? How will you confirm the diagnosis? Mention the treatment option of this condition. How will you evaluate her to plan the treatment? তাহলে এই সবগুলোর উত্তর কী হবে এটা আমরা এই লেকচারের শেষে ইনশাআল্লাহ পারবো। তো এখন যে জিনিসটা এখানে মনে রাখতে হবে যে ফার্স্ট মোস্ট কমন মেলিগনেন্সি অফ ফিমেল, তাহলে ফিমেলদের ক্ষেত্রে ফার্স্ট মোস্ট মেলিগনেন্সি যেটা সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট কার্সিনোমা, ব্রেস্ট কার্সিনোমা, ব্রেস্ট কার্সিনোমা, ব্রেস্ট কার্সিনোমা। অ্যান্ড দ্য সেকেন্ড মোস্ট কমন মেলিগনেন্সি অফ ফিমেল সেটা হচ্ছে কার্সিনোমা অফ সার্ভিক্স, কার্সিনোমা, কার্সিনোমা অফ সার্ভিক্স। তাহলে প্রশ্নটা যদি এভাবে করে যে দ্য ফার্স্ট মোস্ট কমন মেলিগনেন্সি অফ জেনিটাল ট্রাক্ট, তাহলে জেনিটাল ট্রাক্টের মধ্যে প্রথম আসবে হচ্ছে কার্সিনোমা অফ সার্ভিক্স। বাট অল ওভার যদি বলে ফিমেলদের মধ্যে মোস্ট কমন মেলিগনেন্সি কোনটি, উত্তর হবে ব্রেস্ট কার্সিনোমা। এখন এই কার্সিনোমা অফ সার্ভিক্স, সার্ভাইকাল ক্যান্সার বা কার্সিনোমা অফ সার্ভিক্সের টাইপস কী কী আছে, এটা হিস্টোলজিক্যাল টাইপ কিছু আছে, কিছু আছে ক্লিনিক্যাল টাইপ। হিস্টোলজিক্যাল টাইপ আছে তিন ধরনের। কী কী আছে তিন ধরনের হিস্টোলজিক্যাল টাইপ? একটাকে বলা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, 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 এডিনো কার্সিনোমা। দুই নম্বরে হচ্ছে কি এডিনো কার্সিনোমা, এডিনো কার্সিনোমা। বাহ, এখন চলে আসি আমরা, এই দুইটা মিলে হইতে পারে সেটাকে আমরা বলতে পারি মিক্সড। তাহলে মোস্ট কমন কোনটা এই তিনটার মধ্যে? এই তিনটার মধ্যে মোস্ট কমন হচ্ছে 90% কেসের ক্ষেত্রে দেখা যায় হয় স্কোয়ামাস সেল কার্সিনোমা, তাহলে এটাই হচ্ছে মোস্ট কমন। আর এডিনো কার্সিনোমাটা হচ্ছে সেকেন্ড মোস্ট কমন, এরপরে আসতেছে হলো মিক্সড। তো এর মধ্যে এডিনো কার্সিনোমাটা, এডিনো কার্সিনোমা, এই এডিনো কার্সিনোমা এটা অ্যারাইজ করে এন্ডো সার্ভিক্স থেকে। এডিনো কার্সিনোমা অ্যারাইজ করে কোথা থেকে? এন্ডো সার্ভিক্স থেকে, এন্ডো সার্ভিক্স থেকে। আর স্কোয়ামাস সেল কার্সিনোমা এটা অ্যারাইজ করে যে স্কোয়ামো কলামনার জাংশন আছে। আচ্ছা, একটু আমরা দেখি যে এই যে এটা হচ্ছে সার্ভিক্স, এটা যদি সার্ভিক্স হয় এটা হচ্ছে সার্ভিক্স, তাহলে সার্ভিক্সের মধ্যে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে এন্ডো সার্ভিক্স আর একটা কি একটো সার্ভিক্স। এন্ডো সার্ভিক্স, একটো সার্ভিক্স। এন্ডো সার্ভিক্স এই যে এখান থেকে, এটা হচ্ছে এখান থেকে উপরের দিকে হচ্ছে এন্ডো সার্ভিক্স, নিচের দিকে হলো একটো সার্ভিক্স। তো এই এন্ডো সার্ভিক্সের এই অংশটাতে থাকে কি, থাকে হচ্ছে কলামনার ইপিথেলিয়াম, আর একটো সার্ভিক্সে থাকে স্কোয়ামাস সেল ইপিথেলিয়াম, স্কোয়ামাস। তাহলে উপরে থাকতেছে কলামনার, নিচে থাকতেছে স্কোয়ামাস, এই দুইটার জাংশন সেটাকে আমরা বলি স্কোয়ামো কলামনার জাংশন। তাহলে এই জাংশনটাকে বলা হচ্ছে স্কোয়ামো কলামনার জাংশন, স্কোয়ামো কলামনার জাংশন। তো এই স্কোয়ামো কলামনার জাংশন থেকে অরিজিন হয় স্কোয়ামাস সেল কার্সিনোমাটা, স্কোয়ামাস সেল কার্সিনোমা। আর এন্ডো সার্ভিক্স একদম ভিতরের দিকে যে কলামনার জায়গা, সেই এন্ডো সার্ভিক্স থেকে আসে হচ্ছে এডিনো কার্সিনোমা। এটা খুবই ভালো করে মনে রাখতে হবে আমাদের। এখন আসি আমরা ক্লিনিক্যাল টাইপ। ক্লিনিক্যাল টাইপ হলো তিন ধরনের। ক্লিনিক্যাল টাইপও আছে কয় ধরনের? ক্লিনিক্যাল টাইপ আছে তিন ধরনের। কি কি টাইপ আছে ক্লিনিক্যাল টাইপ সেগুলো একটু আমরা দেখি। ক্লিনিক্যাল টাইপগুলোর মধ্যে আছে এক্সোফাইটিক, এক নম্বরে যেটা মনে রাখতে হবে আমাদের এক্সোফাইটিক, এক্সোফাইটিক, এক্সোফাইটিক। এরপরে আছে হলো আলসারেটিভ, 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 আলসারেটিভ। আরেকটা আছে সেটাকে আমরা বলি ইনফিলট্রেটিভ, ইনফিলট্রেটিভ। তাহলে তিনটা পাইলাম ক্লিনিক্যাল। এক্সোফাইটিক এটা নাম থেকে বোঝা যাচ্ছে এটা আসবে একটো সার্ভিক্স থেকে, তাহলে এক্সোফাইটিক আসবে কোন সার্ভিক্স থেকে? একটো সার্ভিক্স, একটো সার্ভিক্স থেকে, একটো সার্ভিক্স থেকে। আর আলসারেটিভ, আলসারেটিভ আর ইনফিলট্রেটিভ এই দুটাই আসে, এই দুইটাই আসে হচ্ছে
এন্ডো সার্ভিক্স থেকে, এন্ডো সার্ভিক্স থেকে আসে। এক্সোফাইটিক, এটা এক্সোফাইটিকের যে লেশন, এই লেশনটা দেখতে হয় কলিফ্লাওয়ার লাইক গ্রোথ, কলিফ্লাওয়ার লাইক গ্রোথ। আর আলসারেটিভে তো আলসারে থাকবে, আলসারেটিভ দেখতে আলসার পাবো আমরা। আর ইনফিলট্রেটিভ এটা দেখতে হয় ব্যারেল শেপ। কেমন দেখতে হয়? ব্যারেল শেপ হয়, এটা দেখতে হয় কেমন? ব্যারেল শেপ। এখন তাহলে আমরা দেখলাম যে এই এন্ডোসার্ভিক্স থেকে আসবে হচ্ছে আলসারেটিভ অ্যান্ড ইনফিলট্রেটিভ, আলসারেটিভ অ্যান্ড ইনফিলট্রেটিভ। একটোসার্ভিক্স থেকে আসবে এক্সোফাইটিক। ওকে, এখন দেখি রিস্ক ফ্যাক্টর কী কী আছে। স্কোয়ামাস সেল এখন কার্সিনোমা অফ সার্ভিক্সের রিস্ক ফ্যাক্টরে আমাদের এক নম্বরে বলতে হবে এইচপিভি যে ভাইরাস, হিউম্যান পেপিনোমা ভাইরাসের কোন কোন টাইপগুলা কার্সিনোমা অফ সার্ভিক্সের জন্য দরকার, সেটা হচ্ছে 16, 18, 31, 33, 45, 52 অ্যান্ড 58। তাহলে 52, 58, তাহলে 16, 18, 31, 33, 45, 52 অ্যান্ড 58। এইগুলার মধ্যে 16 এবং 18 এই দুটা কিন্তু মোস্ট কমন, সবচাইতে বেশি এই দুইটা। এখন এছাড়াও আর কি আছে? হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2, এইচআইভি ভাইরাস এবং ক্লামাইডিয়া। আর্লি সেক্সুয়াল ইন্টারকোর্স, তাহলে আর্লি সেক্সুয়াল ইন্টারকোর্স এর কারণে এটা একটা রিস্ক ফ্যাক্টর। তাহলে আর্লি সেক্সুয়াল ইন্টারকোর্স কেন একটা রিস্ক ফ্যাক্টর? কারণ যে আর্লি এজে যদি কারো বিয়ে হয়, বা আর্লি এজ অফ দ্য ফার্স্ট প্রেগনেন্সি যদি বিয়ে হয়, সেক্ষেত্রে কি হয়, তার যে সার্ভিক্স, এই সার্ভিক্সটা ইম্যাচিউর থাকে। সার্ভিক্সটা কেমন থাকে? সার্ভিক্সটা থাকে ইম্যাচিউর। সার্ভিক্স যখন ইম্যাচিউর হয় তখন এটা এক্সপোজারে আসে, তখন এই এসপিভি ভাইরাসটা ইনফেকশন করতে পারে। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, আর্লি এজ অফ ফার্স্ট প্রেগনেন্সি, মাল্টিপেরিটি। তাহলে মাল্টিপেরিটির ক্ষেত্রেও সেম কথা, টু মেনি অ্যান্ড টু ফ্রিকুয়েন্ট বার্থস, পোর হাইজিন ইন মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, ইমিউনোসাপ্রেসড যদি থাকে তখন এইচপিভি ভাইরাস ইনফেকশন করতে পারে। হাজব্যান্ড হু হ্যাজ মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, ডায়েটারি ডেফিসিয়েন্সি যদি থাকে, তার ইমিউনিটি কমে যাবে, ফলে খুব সহজে ইনফেকশন করবে। ইনক্রিজিং এজ যখন বাড়ে তখনও তার ইমিউনিটি কমে যায়, ইমিউন সাপ্রেসড হয়ে যায়। ইনএডিকুয়েট স্ক্রিনিং যদি ইনএডিকুয়েট হয়। এবং কম্বাইন্ড ওরাল পিলে কি থাকে? স্ট্রোজেন থাকে, প্লাস কি থাকে? প্রোজেস্টেরন থাকে। এই এস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন এরা কি করে? এরা হচ্ছে যে লোকাল যে ইমিউনিটি, এই লোকাল ইমিউনিটিটাকে কমায় দেয়। লোকাল ইমিউনিটি কমে যাওয়ার ফলে এখানে ইনফেকশন সহজেই হয়। এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। তাহলে রিস্ক ফ্যাক্টরগুলো আমরা দেখলাম যে ইনফেকশন, এইচপিভি, ক্লামাইডিয়া, আর্লি সেক্সুয়াল ইন্টারকোর্স, সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন, আর্লি এজ অফ ফার্স্ট প্রেগনেন্সি, মাল্টিপেরিটি, টু মেনি অ্যান্ড টু ফ্রিকুয়েন্ট বার্থস, poor genital hygiene, multiple sexual partner, immunosuppressed, and husband who have multiple sexual partner, dietary deficiency, increasing age, and inadequate screening, and হচ্ছে combined oral pill। এখন মোড অফ স্প্রেড অফ দ্য কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স। এই কার্সিনোমা অফ সার্ভিক্স কীভাবে এটি স্প্রেড হবে হলো 4টা মাধ্যমে। একটা হলো ডিরেক্ট এক্সটেনশন, অর্থাৎ ডিরেক্টলি সে এখানে ধরা আছে কার্সিনোমা অফ সার্ভিক্স, তাহলে ডিরেক্টলি সে 4 দিকে যাইতে পারে, অর্থাৎ এদিকে প্যারামেট্রিয়ামে যাইতে পারে, ওভারিতে যাইতে পারে, টিউবে যাইতে পারে, পেরিটোনিয়ামে যাইতে পারে, নিচের দিকে ভ্যাজাইনার মধ্যে আসতে পারে, এদিকে ইউটেরাসে যাইতে পারে, বডির মধ্যে ফান্ডাসের মধ্যে যাইতে পারে। তাহলে এইগুলাতে সে ডিরেক্টলি এক্সটেনশন করতে পারে। আরেকটা হচ্ছে বাই লিমফ্যাটিক্সের মধ্যে যাইতে পারে। অ্যান্ড হচ্ছে হিমাটোজেনাস অর্থাৎ ব্লাডের মাধ্যমে নর্মালি যাইতে পারে। ইউজুয়ালি এরা ভেইনের মাধ্যমে যায়, আদার দেন আর্টারিসের চাইতে এরা হচ্ছে ভেইনের মাধ্যমেই বেশি যাইতে ভালোবাসে। ঠিক আছে, তাহলে কই যাইতে পারে? হেমাটোজেনাসের মাধ্যমে সে লাংসে যাইতে পারে, লিভারে সরাইতে পারে, লাংস, লিভার অ্যান্ড হচ্ছে বোন। এই 3টা মোস্ট কমন, লাংস, লিভার অ্যান্ড বোনে যাইতে পারে। অ্যান্ড ডিরেক্ট ইমপ্লান্টেশন আসলে কখন হয়? ডিউরিং সার্জারি কোনো একটা অপারেশন করার সময় ডিরেক্ট ইমপ্লান্টেশন হইতে পারে। তাহলে এটা হচ্ছে একটু মনে রাখতে হবে। তাহলে এগুলো হচ্ছে স্প্রেড। এখন আমরা দেখবো এর স্টেজিং। কার্সিনোমা অফ সার্ভিক্সের স্টেজিং 4টা স্টেজ করা হয়। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। তাহলে স্টেজ 1, 2, 3, 4। স্টেজ 1
তাহলে স্টেজ 1 জাস্ট সার্ভিক্স অনলি, শুধুমাত্র সার্ভিক্সে থাকলে স্টেজ 1। আর 2 নম্বর হচ্ছে বিয়ন্ড দ্য ইউটেরাসের বাইরে চলে যাবে, কিন্তু নট টু পেলভিক ওয়াল অর লোয়ার 1/3 অফ দ্য ভ্যাজাইনার লোয়ার 1/3 যাবে না, পেলভিক ওয়ালে যাবে না, অর্থাৎ ভ্যাজাইনার যে আপার 2/3 সেখানে যাবে, পেলভিক ওয়ালে যাবে না, সেটা হচ্ছে স্টেজ 2। আর স্টেজ 3 হচ্ছে এই পেলভিক ওয়ালে যাবে, লোয়ার 1/3 অফ দ্য ভ্যাজাইনা এবং কিডনিকে ইনভলভ করবে, হাইড্রোনেফ্রোসিস হবে, তখন সেটাকে বলবে স্টেজ 3। আর ডিস্টেন্ট মেটাস্টেসিস হলে স্টেজ 4, অর্থাৎ ব্লাডার অথবা রেকটামকে যদি ইনভলভ করে, ব্লাডার, রেকটাম অথবা ডিস্টেন্ট মেটাস্টেসিস, তখন আমরা বলি স্টেজ 4। তাহলে স্টেজ প্রত্যেকটার আবার 2 ভাগে ভাগ করা হচ্ছে। সেই স্টেজ 1কে বলা হচ্ছে স্টেজ 1A, স্টেজ 1B, অনুরূপভাবে 2কে 2A 2B, 3কে 3A 3B, 4কে 4A 4B। তাহলে 1কে আমরা বলতেছি যে 1A 1B। তাহলে 1A কখন বলবো? 1A বলতেছি মাইক্রো ইনভেশন, অর্থাৎ যে লেশন এটার সাইজ যদি হয় 5 মিলিমিটারের কম, তখন আমরা বলি হচ্ছে 1A মাইক্রো ইনভেশন, খালি চোখে দেখা যাবে না। আর ক্লিনিক্যালি যদি ভিজিবল লেশন হয় তখন আমরা বলি 1B, ক্লিনিক্যালি যদি ভিজিবল হয় তখন আমরা বলবো 1B। এখন 2A কখন বলবো, 2B কখন? 2A হচ্ছে যে বিয়ন্ড দ্য ইউটেরাস কে মডিফাই, বিয়ন্ড দ্য ইউটেরাস ইনভলভ হচ্ছে, অর্থাৎ আপার 2/3 অফ দ্য ভ্যাজাইনা ইনভলভ হচ্ছে, লোয়ার 1/3 নয়, কিন্তু কোনো পেরিমেট্রিয়ামকে ইনভলভ করে নেই, তখন 2A। আর পেরিমেট্রিয়ামকে ইনভলভ করলেই সেটা 2B, পেরিমেট্রিয়ামকে ইনভলভ করলে 2B, না করলে 2A, সহজ হিসাব। আর 3 হচ্ছে যখন পেলভিক ওয়ালকে ইনভলভ করবে, লোয়ার 1/3 অফ দ্য ভ্যাজাইনাকে ইনভলভ করবে এবং কিডনিকে ইনভলভ করবে, এভাবে ভাগ করা হচ্ছে। লোয়ার 1/3 অফ দ্য ভ্যাজাইনাকে ইনভলভ করলে হচ্ছে 3A। আর যদি পেলভিক ওয়াল বা হাইড্রোনেফ্রোসিস আমরা বলতেছি, সেটাকে বলা হচ্ছে, অর্থাৎ কিডনিকে যখন ইনভলভ করবে, হাইড্রোনেফ্রোসিস কখন বলতেছি, কিডনিকে ইনভলভ করবে, তখন বলতেছি 3B। আর 3C হচ্ছে যখন লিম্ফ নোডকে ইনভলভ করবে, লিম্ফ নোড ইনভলভ করলেই হবে 3C। 4, তাহলে 4-এর ক্ষেত্রে আমরা একটু দেখি, 4A 4B। 4A হচ্ছে যখন ব্লাডার অথবা রেকটাল মিউকোসাকে ইনভলভ করবে, ব্লাডার এবং রেকটাল মিউকোসাকে ইনভলভ করলে 4A। আর ডিস্টেন্ট মেটাস্টেসিস যেমন লাংসের মধ্যে যাইতে পারে, লিভারের মধ্যে, বোনসের মধ্যে গেলে তখন আমরা বলতেছি 4B। তাহলে এটা হচ্ছে স্টেজিং। তাহলে কার্সিনোমা অফ সার্ভিক্সের স্টেজিং কিন্তু ক্লিনিকো প্যাথোলজিক্যাল স্টেজিং করি আমরা। তাহলে কার্সিনোমা অফ সার্ভিক্সের কার্ডিনাল সাইন আছে 4টা। এই 4টা সাইন কি, এটা খুব ভালো করে মনে রাখতে হবে, পরীক্ষায় অবশ্যই ধরবে এটা, যে কার্ডিনাল সাইন অফ কার্সিনোমা অফ সার্ভিক্স 4টা সাইন কি কি আছে। একটাকে বলা হচ্ছে ফিক্সড, কার্ডিনাল সাইন হচ্ছে যে লেশনটা, এটা হবে ফিক্সড এবং এটা হবে কি হার্ড, ফিক্সড হার্ড এবং ফ্রায়াবল, ভঙ্গুর, ফিক্সড হার্ড ফ্রায়াবল, এবং টাচ করলে এটা ব্লিডিং হবে। তাহলে ব্লিডস অন টাচ। তাহলে কার্সিনোমা অফ সার্ভিক্সের এগুলো হচ্ছে কার্ডিনাল সাইন। এখন আসি ম্যানেজমেন্ট অফ দ্য কার্সিনোমা অফ সার্ভিক্স। তাহলে ম্যানেজমেন্টটা কি? ম্যানেজমেন্ট যখন পরীক্ষায় রিটেনে আসবে তখন আমাদের অবশ্যই কতগুলো জিনিস মাথায় রাখতে হবে, যে প্যাশেন্ট প্রোফাইল, সিমটমস, সাইন, এরপরে হচ্ছে এর প্যাশেন্ট প্রোফাইল, সিমটম, সাইন, এরপরে আমরা কি করব, ট্রিটমেন্ট। আচ্ছা, এখন প্রথমে আসি যে একটা কার্সিনোমা অফ সার্ভিক্সের প্যাশেন্ট প্রোফাইলটা কেমন হবে। তো কার্সিনোমা অফ সার্ভিক্স ইউজুয়ালি প্যাশেন্টগুলো হয় নালিপ্যারাস, কেমন হয়, সরি মাল্টিপ্যারাস হয়, মাল্টিপ্যারাস এবং পোস্ট মেনোপোজাল বা প্রি মেনোপোজাল এজ গ্রুপ হয়, প্রি মেনোপোজাল এজে হয়। এবং আরেকটা কারণ সেটা হচ্ছে যে এই পেশেন্টটার প্রোফাইলটা হচ্ছে একটা হিস্ট্রি নিয়ে আসে পেশেন্টটা, হিস্ট্রিটা হচ্ছে যে হিস্ট্রি অফ পোস্ট কয়টাল ব্লিডিং। এই কেন আসলে পোস্ট কয়টাল ব্লিডিং নিয়ে আসে, যে সার্ভিক্সে আমরা তো বলতেছি ব্লিডস অ্যান্ড টাস্ট ফ্রায়াবল থাকে, এইখানে সার্ভিক্সটা খুবই ফ্রায়াবল থাকে, ফলে যখন সেক্সুয়াল ইন্টারকোর্স হয় তখন সেখানে ব্লিডিং হয়। আচ্ছা, সিমটমগুলো তাহলে কি কি নিয়ে আসবে? সিমটম, যে ফার্স্ট যে সিমটমটা এই পেশেন্টটা করবে সেটা হচ্ছে ইররেগুলার পার ভ্যাজাইনাল ব্লিডিং।
ইররেগুলার পারভেজানাল ব্লিডিং এটা তার প্রথম সিমটম নর্মালি আসে। 2 নম্বরে যে সিমটমটা আসবে সেটা হচ্ছে পোস্ট কয়টাল ব্লিডিং, পোস্ট কয়টাল ব্লিডিং, পোস্ট কয়টাল ব্লিডিং। এবং 3 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে ফাউল স্মেলিং, ফাউল ফাউল স্মেলিং, ফাউল স্মেলিং পার ভ্যাজাইনাল ডিসচার্জ, ফাউল স্মেলিং পার ভ্যাজাইনাল ডিসচার্জ। তাহলে বিষয়টা এমন আসবে যে বললো যে তার 6 মাস আগে সে সুস্থ ছিল, 6 মাস ধরে তার এই যে ইরেগুলার পার ভ্যাজাইনাল ব্লিডিং হচ্ছে 6 মান্থ, এবং 3 মাস ধরে তার পোস্ট কয়টাল ব্লিডিং হচ্ছে, এবং 1 মাস ধরে তার ফাউল স্মেলিং ভ্যাজাইনাল ডিসচার্জ হচ্ছে। তাহলে তার প্রথম কোন সিমটমটা আসতেছে? ইরেগুলার পার ভ্যাজাইনাল ব্লিডিং। তাই এই সিরিয়ালটা অনুযায়ী লিখলে খুবই ভালো হয়। লং কেজের ক্ষেত্রে আমরা এটা মাথায় রাখবো। তাহলে এখন আসি ইউরিনারি সিমটম নিয়েও সে আসতে পারে। ইউরিনারি সিমটম, তাহলে ইউরিনারি সিমটমগুলো কী হবে? যখন ব্লাডারকে ইনভলভ করবে, তার ব্লাডার ইনভলভ করলে তখন ইউরিনারি সিমটম আসবে। ডিসইউরিয়া হবে, ডিসইউরিয়া, ডিসইউরিয়া, ফ্রিকোয়েন্সি অফ মিক্সচুরেশন, ফ্রিকোয়েন্সি। এরপরে হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স হতে পারে, ইউরিনারি ইনকন্টিনেন্স, ইনকন্টিনেন্স। তাহলে ডিসইউরিয়া, ইউরিনারি ফ্রিকোয়েন্সি, ইউরিনারি ইনকন্টিনেন্স এগুলো আসতে পারে। এরপরে হচ্ছে রেকটামকে ইনভলভ করলে কি হবে? যদি তার রেকটামকে ইনভলভ করে তাহলে রেকটাল পেইন হতে পারে, রেকটাল পেইন। এটা একটা। রেকটালকে ইনভলভ না করলেও পেইন হতে পারে। কখন? যখন লেশনটা বড় হবে, এখানে একটা প্রেশার ক্রিয়েট করবে, তখন এটা হইতে পারে। হ্যাঁ, প্রেশার ক্রিয়েট করলে আরেকটা জিনিস হইতে পারে, সেটা হলো ব্যাক এক হইতে পারে, ব্যাক এক। তাহলে ব্যাক এক হইতে পারে। আর হচ্ছে এই লেশনটা যখন প্রেশার দেবে তখন লিম্ফ্যাটিক এবং ভেইনগুলো অবস্ট্রাকশন হয়ে যাবে, ফলে লিম্ফ্যাটিক এবং ভেনাস ড্রেনেজটা হবে না, ফলে ইডিমা হবে, ইডিমা অফ লেগ, ইডিমা অফ লেগ, লেগে ইডিমা নিয়ে আসবে। এবং যেহেতু কার্সিনোমা এটা একটা, তাহলে তার ওয়েট লসের হিস্ট্রি থাকবে, লস অফ ওয়েট, লস অফ ওয়েট, এগুলা হিস্ট্রি থাকবে। এখন তাহলে আমরা সাইন কী কী পাবো? তাহলে এগুলো আমরা পাইলাম হচ্ছে সিমটম। তাহলে মোস্ট সিমটম খুবই ইম্পর্টেন্ট যে 3টা, সেটা হচ্ছে ইরেগুলার পারভ্যাজানাল ব্লিডিং, পোস্ট কয়টাল ব্লিডিং অ্যান্ড ফাউল স্মেলিং পারভ্যাজানাল ডিসচার্জ। এই 3টা আমরা লং কেসের ক্ষেত্রে লিখবো সিপ কমপ্লেইনে। এখন সাইনগুলোর ক্ষেত্রে আমরা কি সাইন দেখার ক্ষেত্রে আমরা জেনারেল এক্সামিনেশন করব, অ্যাবডোমিনাল এক্সামিনেশন, ভ্যাজাইনাল এক্সামিনেশন। তো প্রথমে আসি আমরা জেনারেল এক্সামিনেশন। তাহলে জেনারেল এক্সামিনেশনে পেশেন্টার অ্যাপিয়ারেন্সটা কেমন হবে? ক্যাকেকশিয়া থাকবে, ওয়েট লস যেহেতু থাকবে তার, এবং ওয়েট লসের হিস্ট্রি থাকবে, ওয়েট লস থাকবে। আর হচ্ছে এনিমিয়া থাকবে, পেশেন্টের এনিমিয়া পাবো, আর হচ্ছে ইডিমা থাকতে পারে। আর পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, ডিহাইড্রেশন, ইডেমা, এগুলো নর্মালি যেমন অ্যাজ ইউজুয়াল লেখা যাবে লং কেজের ক্ষেত্রে। বাট আমরা রিটেনের ক্ষেত্রে এই কয়টা পয়েন্ট লিখলেই হবে যে পেশেন্টটা ক্যাকেকশিক, ওয়েট লস থাকবে, তার অ্যানিমিয়া থাকবে এবং ইডিমা প্রেজেন্ট থাকতে পারে। এখন অ্যাবডোমিনাল এক্সামিনেশনের ক্ষেত্রে এই অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা ইন্সপেকশনে পাইতে পারি যে তার এনলার্জড ইউটেরাস পাইতে পারি, এনলার্জড ইউটেরাস পাইতে পারি। তাহলে এনলার্জ ইউটেরাস পাইতে পারি আমরা। কেন পাইতে পারি এনলার্জ ইউটেরাস? যেখানে পাস ফর্ম করছে ইউটেরাসের ভিতরে, পাস ফর্ম হয়ে অর্থাৎ পায়োমেট্রা হয়ে গেছে, পায়োমেট্রা। এছাড়াও হেমাটোমেট্রা হইতে পারে, ব্লাড জমে গেছে ইউটেরাসের ভিতরে, হেমাটোমেট্রা। মেট্রা মানে ইউটেরাস, হেমাটো মানে ব্লাড, পায়ো মানে পাস, মেট্রা মানে ইউটেরাস। তাহলে ইউটেরাসের ভিতরে পাস, ইউটেরাসের ভিতরে ব্লাড। এছাড়াও অ্যাসোসিয়েটেড ফাইব্রয়েড থাকতে পারে। কার্সিনোমা অফ সার্ভিক্সের সাথে অ্যাসোসিয়েটেড কি থাকতে পারে? ফাইব্রয়েড। তখনই আমরা দেখব এনলার্জড ইউটেরাস, ফাইব্রয়েডটা থাকতে পারে। আর কি থাকতে পারে? অ্যাসোসিয়েটেড প্রেগনেন্সিও থাকতে পারে। প্রেগনেন্সি হলেও তো তার এনলার্জড ইউটেরাস হবে, অর্থাৎ এনলার্জড ইউটেরাসগুলো যে কারণে হয়। পায়োমেট্রা, হেমাটোমেট্রা, অ্যাসোসিয়েটেড ফাইব্রয়েড অ্যান্ড হচ্ছে প্রেগনেন্সি, এবং ব্লাডারও ফুল থাকতে পারে। আচ্ছা, এখন আসি আমরা ভ্যাজাইনাল এক্সামিনেশন। ভ্যাজাইনাল এক্সামিনেশনের পার্ট 4টা। তাহলে এগুলোর মধ্যে আমরা প্রথমে আসি স্পেকুলাম এক্সামিনেশনের ক্ষেত্রে কি পাবো আমরা? স্পেকুলাম এক্সামিনেশন আমরা দেখবো তো সার্ভিক্সটা। তো স্পেকুলাম এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা দেখবো যে সার্ভিক্সটা এনলার্জড সার্ভিক্স। আমরা দেখবো যে সার্ভিক্সটা কেমন হচ্ছে? এনলার্জড।
এরপরে আলসার সেখানে পাইতে পারি সার্ভিক্সের মধ্যে আলসারেটেড থাকতে পারে এবং ডিস্ট্রয়েড থাকতে পারে, ডিস্ট্রয়েড থাকতে পারে, সার্ভিক্সটা ডিস্ট্রয়েড, কমপ্লিটলি ডিস্ট্রয়েড। অ্যান্ড হাইপারট্রফিক ম্যাস থাকতে পারে এবং সার্ভিক্সটা কী হয়ে থাকতে পারে এখানে হাইপারট্রফিক মাস, হাইপারট্রফিক আমরা মাস পাইতে পারি। এবং ব্লিটস অন টাস, স্পেকুলাম এক্সামিনেশনে ব্লিটস অন টাস, ব্লিটস অন টাস। আর স্পেকুলাম এক্সামিনেশনে আমরা কোন স্পেকুলামটা ইউজ করি এটা খুবই ইম্পর্টেন্ট। এটার নাম হচ্ছে কাসকোস বাইভালভ, বাইভালভ, কাসকোস বাইভালভ সেলফ রিটেইনিং, সেলফ রিটেইনিং ভ্যাজাইনাল স্পেকুলাম, ভ্যাজাইনাল স্পেকুলাম। এই কাসকোস, এটা হবে কাসকোস, কাসকোস বাইভালভ সেলফ রিটেইনিং ভ্যাজাইনাল স্পেকুলাম। বায়োম্যানুয়াল এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা দেখব সার্ভিক্স অ্যান্ড হচ্ছে ভ্যাজাইনা। তাহলে বায়োম্যানুয়াল এক্সামিনেশনে দেখব সার্ভিক্স আর কি দেখব ভ্যাজাইনা। সার্ভিক্সটা কেমন? সার্ভিক্সটা হলো এনলার্জড, সার্ভিক্স হচ্ছে এনলার্জড, এনলার্জড। আর একটা জিনিস কি পাবো এখানে, তো পালপেশন করে আমরা এখানে পাবো হচ্ছে ফিক্সড, ওই যে কার্ডিনাল সাইন যে চারটা, ফিক্সড, ফ্রায়াবল, ফিক্সড, ফ্রায়াবল, হার্ড অ্যান্ড ব্লিডস অন টাস্ট, অ্যান্ড ব্লিডস অন টাস, ব্লিডস অন টাস এগুলো। আর ভ্যাজাইনার মধ্যে দেখবো আমরা যে ভ্যাজাইনার যে দেখবো সেটা হচ্ছে তার আপার পার্ট অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য ওয়াল, ফর্নিক্স এগুলো ইনভলভ করতে পারে, অর্থাৎ ইনভলভ ফর্নিক্স। তাহলে লেশনটা কোথায় ইনভলভ করতে পারে? ফর্নিক্স, ফর্নিক্সগুলো ইনভলভ করতে পারে, ফর্নিসেস এগুলো ইনভলভ করতে পারে। আপার পার্ট অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য ওয়াল, ওয়ালটা ইনভলভ করতে পারে, আপার পার্ট অ্যান্ড লোয়ার পার্ট, আপার অ্যান্ড লোয়ার, সার্ভিক্সের আপার অ্যান্ড লোয়ার যে ওয়াল আছে সেটাও, সরি ভ্যাজাইনার আপার অ্যান্ড লোয়ার পার্টটাকে ইনভলভ করতে পারে। এখন আসি রেকটাল এক্সামিনেশন। তাহলে রেকটাল এক্সামিনেশনে এখানে দুইটা জিনিস আমরা দেখব, সেটা হলো রেকটাল মিউকোসা ইনভলভ করছে কিনা, এটাকে এক্সক্লুড করতে হবে আমাদের। তাহলে টু এক্সক্লুড রেকটাল, রেকটাল মিউকোসাল, রেকটাল মিউকোসাল ইনভলভমেন্ট, রেকটাল মিউকোসাল ইনভলভমেন্ট। দুই নম্বরে যেটা আসলে টু সি দ্য এক্সটেন্ট অফ দ্য ডিজিজ ইন দ্য পেলভিস, টু সি দ্য এক্সটেন্ট অফ দি ডিজিজ। তাহলে ডিজিজটার কি হবে, এক্সটেন্ড করছে কত দূর এটা জানার জন্য আমরা রেকটাল এক্সামিনেশন করব। এখন আসি আমরা ইনভেস্টিগেশনে আমরা কি কি ইনভেস্টিগেশন করব? ইনভেস্টিগেশনগুলোর মধ্যে এক নম্বরে আসবে হচ্ছে রুটিন কিছু এক্সামিনেশন ইনভেস্টিগেশন করব, রুটিন। আর কিছু স্পেশাল, অর্থাৎ এভাবে আরও বললে খুবই ভালো হয় যে রুটিন কিছু ইনভেস্টিগেশন করব। রুটিনগুলো তো করবো, কমপ্লিট ব্লাড কাউন্ট করব, ব্লাড গ্রুপ অ্যান্ড আরএস টাইপিং করব, তারপর হচ্ছে 2 আওয়ার্স আফটার পোস্ট প্রান্ডিয়াল ব্লাড সুগার করব, এইচবি সার্ফেস অ্যান্টিজেন, ভিডিআরএল, ইউরিন আরএমই করব। এইগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, আরেকটা হচ্ছে চেস্ট এক্সরে আমরা করব, ইসিজি করব, যেহেতু অপারেশনের জন্য এটা করতে পারি। এখন স্পেশাল এক্সামিনেশন হচ্ছে টু ডায়াগনোসিস, তাহলে ডায়াগনোসিসের জন্য যেটা করতে হবে আমাদের, এক নম্বর একটা ইনভেস্টিগেশন করতে হবে, সেটা হলো সার্ভাইকাল বায়োপসি। একটা এক্সামিনেশন, একটা ইনভেস্টিগেশন করব ডায়াগনোসিসের জন্য, একটা ইনভেস্টিগেশন সার্ভাইকাল বায়োপসি অ্যান্ড হিস্টোপ্যাথোলজি। এটাই, এই একটাই ইনভেস্টিগেশন হচ্ছে ডায়াগনোসিসের জন্য, সার্ভাইকাল বায়োপসি অ্যান্ড হিস্টোপ্যাথোলজি। আর স্টেজিং করার জন্য, ফর স্টেজিং করার জন্য আমরা কিছু ইনভেস্টিগেশন করব। স্টেজিং করার জন্য কি করব? এক নম্বরে হচ্ছে সিটি স্ক্যান করতে পারি। 2 নম্বরে হচ্ছে আমরা করব ইউএসজি অফ হোল অ্যাবডোমেন, এবং 3 নম্বরে আর কি করতে পারি আমরা, যে ব্লাডার ইনভলভ করলো কি না এগুলো দেখার জন্য আমরা দেখতে হবে সিস্টোস্কোপি করতে হবে, সিস্টোস্কোপি করব,
রেকটাম ইনভলভ করলো কি না এই জন্য প্রক্টোস্কোপি করব IVU করব, ঠিক আছে, কিডনি ইনভলভ করলো কি না IVU করব, তাহলে সিস্টোস্কোপি, প্রক্টোস্কোপি, IVU করব, এইগুলা ইনভেস্টিগেশন করো ফর স্টেজিংয়ের জন্য। এখন ট্রিটমেন্ট মডালিটিস কি? ট্রিটমেন্ট মডালিটিস হচ্ছে 3টা। 1 নম্বরে অল স্টেজে আমরা রেডিওথেরাপি দিতে পারি, অল স্টেজে। তাহলে অল স্টেজে আমরা কি করব? রেডিওথেরাপি। অল স্টেজে হবে রেডিওথেরাপি। আর আপ টু স্টেজ 2A, তাহলে 2A আপ টু স্টেজ 2A পর্যন্ত আমরা কি করব? স্টেজ 2A পর্যন্ত করতে হবে ভারথিমস হিস্টেরেক্টমি। ভারথিমস হিস্টেরেক্টমি or modified radical hysterectomy, আর হচ্ছে অ্যাডভান্সড স্টেজে কি করব? অ্যাডভান্সড স্টেজে আমাদের করতে হবে কনকারেন্ট কেমো রেডিয়েশন, অর্থাৎ কেমোথেরাপি অ্যান্ড রেডিওথেরাপি দেব। কনকারেন্ট কেমো রেডিয়েশন, এটা হচ্ছে ট্রিটমেন্ট মডালিটি। এখন আসি আমরা ডিডি কি লিখবো? আমরা ডিডি, তাহলে কার্সিনোমা অফ সার্ভিক্সের ডিডিটা আমরা এভাবে লিখবো যে ইফ, আমরা তো পারভেজাইনাল এক্সামিনেশন লং কেসে যখন আমরা লিখবো বা রিটেনও যদি লিখবো, এভাবে লিখলে খুবই ভালো হয় যে পারভেজাইনাল এক্সামিনেশন করে আমরা যদি দেখি এক্সোফাইটিক, ইফ এক্সোফাইটিক, তখন আমরা পাবো হচ্ছে পলিপ। কী পাবো আমরা? পলিপ, অথবা তখন পলিপ বলবো, অথবা সার্ভাইকাল এক্ট্রোপিয়ন, আর যদি আমরা আলসার পাই, ইফ আলসার, তখন বলবো আমরা হচ্ছে সার্ভাইকাল টিউবারকুলোসিস। এটা। এখন আসি কার্সিনোমা অফ সার্ভিক্সের কমপ্লিকেশনগুলো কি? কমপ্লিকেশন হচ্ছে কার্সিনোমা অফ সার্ভিক্স এই লেশনটা থেকে পাস ফর্মেশন হয়ে পায়োমেট্রা হতে পারে। কি হতে পারে? পায়োমেট্রা হতে পারে। ভেসিকো, খুবই কমন যেটা, ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা হতে পারে, ভেসিকো সার্ভাইকাল ফিস্টুলা হতে পারে, রেক্টো ভ্যাজাইনাল ফিস্টুলা হতে পারে। কিডনিকে যখন ইনভলভ করবে হাইড্রোনেফ্রোসিস, পায়োনেফ্রোসিস হতে পারে। হাইড্রোনেফ্রোসিস অ্যান্ড কি? পায়োনেফ্রোসিস হতে পারে। তাহলে এই যে ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা, আমরা যদি এই জিনিসটা একটু দেখি, যে ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা কখন বলতেছি আমরা? তাহলে এই যে ভ্যাজাইনা, এর সামনে তো ইউরিনারি ব্লাডার থাকে, তাহলে ভ্যাজাইনা এবং ইউরিনারি, যখন ভ্যাজাইনাকে ইনভলভ করবে তখন ইউরিনারি ব্লাডের মধ্যে একটা অ্যাবনর্মাল কানেকশন হবে, তখন সেটাকে আমরা বলতেছি ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা। আর ভেসিকো সার্ভাইকাল ফিস্টুলা হচ্ছে যে যখন সার্ভিক্সের সাথে ইউরিনারি ব্লাডের একটা অ্যাবনর্মাল কানেকশন হবে, তখন সেটাকে বলে আমরা ভেসিকো সার্ভাইকাল ফিস্টুলা। আচ্ছা, আর রেকটাম ভ্যাজাইনা এর মধ্যে যদি একটা অ্যাবনর্মাল কানেকশন তৈরি হয় রেকটাম এবং ভ্যাজাইনা এর মধ্যে, তখন আমরা সেটাকে বলি রেক্টো ভ্যাজাইনাল ফিস্টুলা। তাহলে ইউরেমিয়া হতে পারে, এগুলো হচ্ছে তার কমপ্লিকেশন। ইউরেমিয়া এবং হিমোরেজ, ইন্ট্রাক্টেবল হিমোরেজ হতে পারে এবং খুব রেয়ারলি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে। তাহলে এগুলো হচ্ছে কার্সিনোমা অফ সার্ভিক্সের কমপ্লিকেশন। আরেকটা আসে যে এই কমপ্লিকেশনগুলোর মধ্যে কার্সিনোমা অফ সার্ভিক্সের একটা পেশেন্টের যখন ডেথ হবে, কিভাবে, কোন কারণে তার ডেথ হইতে পারে, তার ডেথ হইতে পারে ইউরেমিয়া, এই ইউরেমিয়া হয়ে তার ডেথ হতে পারে। মোস্ট কমন কজ অফ ডেথ
ইউরেমিয়া, আরেকটা হচ্ছে হিমোরেজ। ইউরেমিয়া, হিমোরেজ, সেপসিস এগুলা হয়ে তার ডেথ হইতে পারে। প্রিভেনশন কিভাবে করব? কার্সিনোমা অফ সার্ভিক্সের কি প্রিভেনশন আছে? হ্যাঁ, অবশ্যই আছে। প্রিভেনশন আছে দুই ধরনের, একটা হলো প্রাইমারি প্রিভেনশন, আর একটা হলো সেকেন্ডারি প্রিভেনশন। তাহলে প্রিভেনশন কয় ধরনের? প্রিভেনশন কার্সিনোমা অফ সার্ভিক্সের প্রিভেনশন আছে হলো দুই ধরনের, একটা হলো প্রাইমারি প্রিভেনশন আর একটা হলো সেকেন্ডারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশনটা কি? প্রাইমারি প্রিভেনশন হচ্ছে আমরা এডুকেশন অ্যান্ড কাউন্সিলিং, হেলথ এডুকেশন অ্যান্ড কী করবো আমরা? কাউন্সিলিং করব। হেলথ এডুকেশন অ্যান্ড কাউন্সিলিং, এটা হচ্ছে তার প্রাইমারি প্রিভেনশন। এবং হাই রিস্ক গ্রুপ যেগুলো আছে, হাই রিস্ক গ্রুপ, এগুলাকে আমরা আইডেন্টিফিকেশন করব। তাহলে আইডেন্টিফিকেশন অফ হাই রিস্ক গ্রুপ। আর এটা হলো প্রোফাইলেকটিক্যালি আমরা এইচপিভি ভ্যাকসিন দিতে পারি। প্রোফাইলেকটিক্যালি এইচপিভি ভ্যাকসিন দিতে পারি। এইচপিভি ভ্যাকসিন আবার দুই ধরনের আছে, একটা হলো গার্ডাসিল, আর একটা আছে কি সারভেরিক্স যেটা, এটা কিন্তু বাইভ্যালেন্ট, অর্থাৎ এরা ওই যে 16 আর 18 এর এগেনস্টে প্রোটেক্ট দেয়। আর গার্ডাসিল যেটা, এটা হলো কোয়াড্রিভ্যালেন্ট, এটা 6, 11, 16, 18 কোয়াড্রিভ্যালেন্ট, এই চারটার এগেনস্টে প্রোটেক্ট দেয়। তাহলে গার্ডাসিল, সারভেরিক্স, তো এই আমরা ভ্যাকসিনগুলো দিতে পারি। সাধারণত 9 থেকে 14 বছর বয়সে এগুলো আমরা দিতে পারি, ভ্যাকসিনটা স্টার্ট করতে পারি, এবং আপ টু অ্যান্ড ইট মে বি স্টার্ট আপ টু 25 থেকে 26 বছর বয়স পর্যন্ত স্টার্ট করা যায়। এর ডোজ হচ্ছে 3টা ডোজ নর্মালি, 0, 1, 6 এই ডোজে দেওয়া যেতে পারে, 0, 1, 6 অথবা 0 to 6 মান্থ এভাবেও দেওয়া যেতে পারে। তাহলে 0 মান্থে একটা, 1 মান্থে একটা, 6 মান্থে একটা, অথবা 0 মান্থে একটা, 2 মান্থে একটা, আর 6 মান্থে একটা। তাহলে এইভাবে দেওয়া যেতে পারে ভ্যাকসিনটা, এসপিভি ভ্যাকসিন। তাহলে এটা প্রোফাইলেকটিক্যালি, এটা একটা আমার প্রাইমারি প্রিভেনশন। এই এসপিভি ভ্যাকসিন দিলে দেখা যায় 99% প্রোটেকশানে হয়ে যায়, 100% প্রোটেকশানে হয়ে যায়। আর হচ্ছে যারা মেরিট, তাদের ক্ষেত্রে কী করতে হবে, যে আর্লি ইন্টারকোর্স অথবা সেক্সুয়ালি ইন্টারকোর্সের সময় তার কী করতে হবে, ব্যারিয়ার মেথড ইউজ করতে হবে, যে ইউজ অফ কন্ডোম ব্যারিয়ার মেথড ইউজ করতে হবে। আর সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে স্ক্রিনিং করতে হবে সেকেন্ডারি প্রিভেনশন। এখন বলতে পারে যে স্ক্রিনিং কী কী আছে, প্রাইমারি সেকেন্ডারি আসলে এভাবে না বলে এটা বলা খুবই ভালো, যে স্ক্রিনিংগুলো একদম ধারাবাহিক করে আমরা বলে গেলাম। 3টে স্ক্রিনিং অবশ্যই বলতে হবে। একটা হলো প্যাপস স্মিয়ার একটা স্ক্রিনিং। 2 নম্বরে যেটা বলবো আমরা হলো ভায়া ভিজুয়াল ইন্সপেকশন অ্যাসিটিক অ্যাসিড, ওতে 5% অ্যাসিটিক অ্যাসিড দেওয়া হয়, দিয়ে অ্যাসিটো হোয়াইট যদি আমরা লিশন পাই, কত পার্সেন্ট অ্যাসিটিক অ্যাসিড দেওয়া হয়? 5% অ্যাসিটিক অ্যাসিড দেওয়ার পরে যদি আমরা অ্যাসিটো হোয়াইট লেশন পাই, তখন আমাদের করতে হবে কল্পোস্কোপি করতে হবে। আর একটা স্ক্রিনিং আছে, সেটা হলো এইচপিভি ডিএনএ টেস্টিং। তাহলে এই 3টার মধ্যে যদি বলে গোল্ড স্ট্যান্ডার্ড কোনটা? গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে প্যাপসমিয়ার। হচ্ছে প্যাপসমিয়ার। এবং সবচাইতে বেশি যদি স্পেসিফিক বলে, সেটা হলো এইচপিভি ডিএনএ টেস্টিং। সবচাইতে বেশি স্পেসিফিক কোনটা? এইচপিভি ডিএনএ টেস্টিং। তাহলে এই ছিল আমাদের কার্সিনোমা অফ সার্ভিক্স নিয়ে।